এই গল্পের শুরু হয় ফুজিনো নামের একটি মেয়েকে দিয়ে। ফুজিনো স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ে, যার মাঙ্গা, যেটা কিনা জাপানের কমিক্স বুকে এক ধরনের ড্রয়িং, সেটি আঁকার প্রতি প্রবল আগ্রহ ছিল। ফুজিনো যে স্কুলে পড়ে সেখানে প্রতি সপ্তাহে একটি স্কুলের পত্রিকা প্রকাশিত হয়, যেখানে সকল ছাত্রছাত্রীরা তাদের শিল্পকর্ম জমা দেয়। যাদের ড্রয়িং সবচেয়ে ভালো হয় তাদের শিল্পকর্ম পত্রিকায় প্রকাশিত হয় এবং প্রায় সম্পূর্ণ ক্লাসের মধ্যে ফুজিনোর শিল্পকর্মই প্রকাশিত হতো। তার ক্লাসের সবাই তার প্রশংসা করে, কারণ তার বয়সের তুলনায় সে খুব ভালো আঁকে। একদিন আবার পত্রিকায় ফুজিনোর শিল্পকর্ম প্রকাশিত হয়। সবাই ফুজিনোর অনেক প্রশংসা করে, কিন্তু এবার পাশের ক্লাসের একটি মেয়ের শিল্পকর্ম সেখানে প্রকাশিত হয়। সেই মেয়েটির নাম কিয়োমোতো। ফুজিনোর ডিপার্টমেন্টের শিক্ষক তাকে কিয়োমোতোর বাড়ি গিয়ে পত্রিকা দেওয়ার জন্য বলেন, কারণ ফুজিনোর লোকেশনের কাছে কিয়োমোতোর বাসা ছিল। ফুজিনো এই কাজটি করার জন্য রাজি হয়ে যায় আর বলে, কিয়োমোতো কে? তখন শিক্ষক বলেন, সে কখনো স্কুলে আসে না, পরীক্ষার সময়েই আসে, আর তোমার মতো মাঙ্গা ড্রয়িং করে। কিন্তু যখন সে পত্রিকায় কিয়োমোতোর শিল্পকর্ম দেখে তখন অবাক হয়ে যায়। কিয়োমোতোর শিল্পকর্ম তার থেকে অনেক ভালো ছিল। তার সহপাঠীরাও কিয়োমোতোর প্রশংসা করে এবং কেউ কেউ বলে যে ফুজিনোর শিল্পকর্ম কিয়োমোতোর সামনে কিছুই না। এটা শুনে ফুজিনোর খুব খারাপ লাগে। বাড়ি যাওয়ার পথে সে চিন্তা করতে থাকে আর মনে করে হয়তোবা কিয়োমোতোর স্কুলে ক্লাস না করে ড্রয়িং প্র্যাকটিস করে, তাই তার আঁকা এত সুন্দর। ফুজিনো ভাবে, এটা কিভাবে সম্ভব যে চতুর্থ শ্রেণীর একটি বাচ্চা তার থেকে ভালো শিল্পকর্ম করতে পারে। এই চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে সে আরও বেশি আঁকা শুরু করে। সে দিন রাত শুধু শিল্পকর্ম তৈরি করতে ব্যস্ত থাকে, যাতে সে কিয়োমোতোর থেকে ভালো শিল্পকর্ম করতে পারে। সে সবসময় নিজেকে শিল্পে উন্নত করার চেষ্টা করে এবং তার পড়াশোনা এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো একদম বন্ধ করে দেয়। ধীরে ধীরে 2 বছর কেটে যায় এবং এখন ফুজিনো ষষ্ঠ শ্রেণীতে পৌঁছে যায়, কিন্তু এখনও সে শুধু মাঙ্গা আঁকার দিকে মনোনিবেশ করে। এর ফলে তার পড়াশোনার উপর খারাপ প্রভাব পড়ে এবং পরীক্ষায় তার কম নম্বর আসতে শুরু করে। তার পরিবারের সাথেও সে সময় কাটানো কমিয়ে দেয়। তবুও তার একমাত্র লক্ষ্য থাকে যে কোনোভাবে কিয়োমোতোকে শিল্পে হারানো। যখন নতুন পত্রিকা আসে তখন তাতে আবার কিয়োমোতোর শিল্পকর্ম তার থেকে ভালো হয়ে যায়, যা দেখে কিয়োমোতো অনেক হতাশ হয় এবং আঁকা বন্ধ করে দেয়। হাল ছেড়ে দিয়ে ফুজিনো এখন আঁকা বন্ধ করে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে শুরু করে। সে তাদের সাথে খেলে, ঘুরে বেড়ায় এবং মুভি দেখে। সময়ের সাথে সাথে তাদের গ্রাজুয়েশনের সময় চলে আসে। গ্রাজুয়েশনের দিন কিয়োমোটো অনুপস্থিত থাকে, তাই শিক্ষক আবার ফুজিনোকে বলে যে কিয়োমোটোর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তাকে বাড়ি পৌঁছে দিতে, কিন্তু এবার ফুজিনো ডিরেক্ট না করে দেয়। কিন্তু ডিপার্টমেন্টের অনেক রিকোয়েস্টের পর সে রাজি হয়ে যায়। তারপর ফুজিনো কিয়োমোটোর বাড়ি যায়, যেখানে সে দরজায় ডাক দেয় কিন্তু কেউ আসে না। তখন সে খেয়াল করে দরজা খোলা, তাই সে ভিতরে চলে যায় কিন্তু কাউকে খুঁজে পায় না। সেখানে সে অনেকগুলো স্কুল নিউজ পেপার খুঁজে পায়, যার মানে কিয়োমোতো প্রত্যেক সপ্তাহের নিউজ পেপার পড়তো। সব দেখে ফুজিনো সেখানে একটি মাঙ্গা ড্র করে, যেখানে সে কিয়োমোটোকে বাইরের দুনিয়া দেখার জন্য বলে যে তার উচিত রুম থেকে বের হওয়া এবং জীবনকে উপভোগ করা। তারপর সে ওই ড্রয়িং এবং তার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সেখানে রেখে ফিরে যাওয়া শুরু করে। তখনই পেছন থেকে কেউ তাকে ডাক দেয়, যেটা ছিল কিয়োমোতো। সে বলে, আমি তৃতীয় শ্রেণী থেকে সব সপ্তাহে নিউজপেপার পড়তাম, আর আমার আপনার মাঙ্গা অনেক ভালো লাগে। আমি আপনার অনেক বড় ফ্যান। আমি কি আপনার একটি অটোগ্রাফ পেতে পারি? আর এটা শুনে ফুজিনো একেবারে অবাক হয়ে যায়, কারণ সে কিয়োমোটোকে যেমন মনে করেছিল সে মোটেও তেমন নয়। সে মোটেও অহংকারী নয়। যেহেতু কিয়োমোটোর কাছে পেপার ছিল না, তাই সে তার পিঠে সাইন করার জন্য বলে। ফুজিনোও এই বিষয়ে রাজি হয়ে যায়। তারপর কিয়োমোটো একজন সত্যিকারের ফ্যানের মতো ফুজিনোর সব মাঙ্গার কথা বলা শুরু করে। আমার আপনার এই মাঙ্গা পছন্দ হয়েছে, আমি আপনার সব মাঙ্গা পড়েছি। আর শেষমেশ জিজ্ঞাসা করে, ক্লাস 6-এর পর থেকে মাঙ্গা ড্রয়িং করা বন্ধ করে দিলেন কেন? ফুজিনো মিথ্যা বলে যে আরেকটি মাঙ্গায় কাজ করছে, যেটা সে মাঙ্গা অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সাবমিট করবে। যেটা শুনে কিয়োমোটো অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি আপনার ওই মাঙ্গা পড়ার জন্য অনেক উৎসাহিত। তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই ফুজিনো সেখান থেকে চলে যাওয়ার সুযোগ পায়।
সে কিয়োমেটোকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর বাসায় গিয়ে সে আবার মাঙ্গা ড্র শুরু করে, কারণ কিয়োমেটোর কথাগুলো তার অনেক পছন্দ হয় এবং মোটিভেশন পায়। কিন্তু এবার সে কাউকে হারানোর জন্য ড্রয়িং করছিল না, বরং সে ড্রয়িং এ উন্নতি করার জন্য ড্রয়িং করছিল। তারপরে কিছু সময় এভাবে চলে যায় এবং কিয়োমেটো আর ফুজিনো অনেক ভালো বন্ধু হয়ে ওঠে। তারা দুজন মিলে একটি মাঙ্গা আঁকা শুরু করে, যেখানে ফুজিনো সকল চরিত্র এবং গল্প আঁকে আর কিয়োমেটো ব্যাকগ্রাউন্ড আঁকা শুরু করে। আর এটি শেষ করার পর তারা দুইজন সুইশা নামক একটি কোম্পানিতে নিয়ে যায়, যাতে করে তারা এটি মাঙ্গা অ্যাওয়ার্ডের জন্য সাবমিট করতে পারে। ওই কোম্পানিতে পাবলিশার ও তাদের এই মাঙ্গা দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, তোমরা এত কম বয়সে তাও স্কুলে যাওয়া আশা করে এত সুন্দর মাঙ্গা ড্র করেছো। যদি এটা মাঙ্গা অ্যাওয়ার্ড নাও জিতে তাও বাইরের জগতে অনেক সাড়া ফেলবে। আর ঠিক তেমনটাই হয়। তাদের মাঙ্গা অনেকগুলো ম্যাগাজিনে ছাপানো হয় এবং অনেক পপুলারিটি লাভ করে। তারা অনেক টাকাও ইনকাম করে, যেগুলো দিয়ে তারা জীবনকে উপভোগ করা শুরু করে। যেমন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, অনেকগুলো বই কিনে, বাইরের বিভিন্ন জায়গায় খাবার খায়। এত সব পরিবর্তন কিয়োমেটোর জীবনে সম্ভব হয়েছে ফুজিনো আসার কারণে, যে তাকে বাইরে বের হয়ে দুনিয়াটাকে উপভোগ করার জন্য বলেছিল। এখন কিয়োমেটো মানুষের সাথে মেলামেশা শুরু করে, নতুন নতুন জিনিস উপভোগ করে, আর এসবের জন্য সে ফুজিনোকে অনেক ধন্যবাদ জানায়। কিয়োমেটো বলে, আমি আনন্দিত যে আমার রুম থেকে বাইরে বের হতে পেরেছি। মানুষের সাথে কথা বলতে অনেকটা ভয় লাগতো। আমি শুধু নিজের রুমে বসে ড্রয়িং করতাম, আর আমি শুধু তোমার জন্য আমার রুম থেকে বের হতে পেরেছি আর এত কিছু উপভোগ করতে পেরেছি। তাই থ্যাংক ইউ ফুজিনো, আমাকে আমার রুম থেকে বের করার জন্য। আর এভাবেই তাদের জীবন অনেক ভালোভাবে চলতে থাকে। তারা ওয়ান শট মাঙ্গায় একসাথে কাজ করে এবং এগুলোকে পাবলিশ করে। এই পর্যন্ত তাদের সর্বমোট 7টি ওয়ান শট মাঙ্গা পাবলিশ হয়। তার মধ্যে একটি মানুষের এত পছন্দ হয় যে তারা এটি পর্ব আকারে পাবলিশ করা শুরু করে, যার মানে তাদের একটি মাঙ্গা প্রত্যেক দিন চ্যাপ্টারের মতো করে প্রিন্ট করা হবে। আর এই খবর শুনে ফুজিনো অনেক বেশি খুশি হয়, কিন্তু সে খেয়াল করে কিয়োমেটোর মন কিছুটা খারাপ ছিল। তখন সে বুঝতে পারে না কেন কিয়োমেটোর মন খারাপ ছিল। যখন তারা ওই জায়গা থেকে ফিরে আসছিল তখন কিয়োমেটো ফুজিনোকে বলে, সরি, আমি আর তোমার সাথে কাজ করতে পারবো না, কারণ আমি নিজেকে আরো উন্নত করতে চাই। তাই আমি আর্ট স্কুলে ভর্তি হব। মুভির প্রথম অংশ থেকে বোঝা যায় ফুজিনোর ভিতরে একটু অহংকার ছিল। তাই সে বলে, কোনো সমস্যা নেই, তুমি শুধু ব্যাকগ্রাউন্ড আঁকতে, বাকি কাজ তো আমিই করতাম। আমি কোনো অ্যাসিস্ট্যান্ট হায়ার করে নিব। উপস্থিত সময় ফুজিনো এসব বললেও ভিতরে থেকে সে এমনটা চায় না। সে কিয়োমেটোর সাথে কাজ করতে চায়। তাই সে তার ইন্ট্রোভার্ট হওয়ার ফায়দা নেওয়ার চেষ্টা করে আর বলে, আর্ট স্কুলে তোমাকে অনেক মানুষের সাথে কথা বলতে হবে, তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। তুমি কি এই সব কিছু করতে পারবে? উত্তরে কিয়োমেটো বলে, আমি নিজের পক্ষ থেকে চেষ্টা করব। শেষমেশ কিয়োমেটো বলে ওঠে, আমি কারোর উপর ডিপেন্ড থাকতে চাই না। আমি নিজের একটা পরিচয় বানাতে চাই। আমি একজন স্বাধীন আর্টিস্ট হতে চাই। তো এভাবেই তারা দুজন আলাদা হয়ে যায়। কিয়োমেটো আর্ট স্কুলে ভর্তি হয়ে যায় আর অন্যদিকে ফুজিনো একাই পর্বভিত্তিক ওই মাঙ্গার মধ্যে কাজ করতে থাকে। আর এভাবেই সময় চলে যায়। এই পর্যন্ত ফুজিনো 11টা খণ্ড বই রিলিজ করে আর তার এই মাঙ্গা অ্যানিমে অ্যাডাপ্টেশনও পেয়ে যায়। কিন্তু 10 জানুয়ারি 2016-তে একটি দুর্ঘটনা ঘটে। ফুজিনো শান্তভাবে তার মাঙ্গা আঁকছিল। তখনই তার খেয়াল টিভিতে খবরের দিকে পড়ে। সেখানে বলা হয় একজন ব্যক্তি আর্ট স্কুলের একটি কুড়াল নিয়ে ঢোকে। সেখানে থাকা সব স্টুডেন্ট এর উপর আক্রমণ করে। আর এটি সেই আর্ট স্কুল যেখানে কিয়োমেটো ভর্তি হয়েছিল। এই খবর দেখে ফুজিনো একেবারে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি কিয়োমেটোকে কল করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ওই ব্যক্তি স্কুলে থাকা কিয়োমেটো সহ 11 জনকে মেরে ফেলেছে। এছাড়াও অনেক মানুষ আহত হয়েছে। আর এটা শুনে ফুজিনো কান্না শুরু করে। সে কিয়োমেটোর সাথে বলা পুরাতন কথা মনে করে, যেখানে সে বলছিল, যদি আমরা একটি মাঙ্গা সিরিজ তৈরি করি তাহলে আমাদের সুপার অসম আর্ট আঁকতে হবে। তো এই কথা থেকেই কিয়োমেটোর মনে তার আর্ট ইমপ্রুভ করার খেয়াল আসে, যার কারণে পরবর্তীতে সে আর্ট স্কুলে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়।
আর অন্যদিকে ফুজিনো মাঙ্গা আঁকার মাধ্যমে তার আর্ট ইমপ্রুভ করার সিদ্ধান্ত নেয়। আর এসব চিন্তা করে ফুজিনো মনে হয় সবকিছু তার জন্য হয়েছে। যদি সে ওই দিন কিয়োমেটোকে আর্ট ইমপ্রুভ করার কথা না বলতো তাহলে সে আর্ট স্কুলে ভর্তিও হতো না। আর এভাবেই ফুজিনো নিজেকে দোষারোপ করতে থাকে। পরবর্তীতে সে কিয়োমেটোর ফিউনারেলে আসে, কিন্তু ভেতর ভেতর সে নিজেকে দোষারোপ করতে থাকে, যার কারণে তার মানসিক সমস্যা সৃষ্টি হয়। আর সে মাঙ্গা আঁকাও বন্ধ করে দেয়। তার সার্কিক মাঙ্গা কিছু সময়ের জন্য অফ করে দেওয়া হয়। তারপর কিছুদিন পরে সে আবার কিয়োমেটোর বাসায় যায়। এখানে সে তার সকল পুরানো আর্ট দেখতে পায়। তারপর সে চিন্তা করতে থাকে এসব কিছু কিভাবে শুরু হয়েছিল। এসব কিছু সেই দিন শুরু হয়েছিল যেদিন ফুজিনো সর্বপ্রথম কিয়োমেটোর বাড়িতে গিয়েছিল তাকে স্কুল নিউজপেপার দেওয়ার জন্য, যেখানে সে ওই মাঙ্গা স্ক্রিপ্ট এঁকেছিল যে তুমি তোমার রুম থেকে বাইরে আসো, জীবনকে উপভোগ করো। আর এসব মনে করার পর ফুজিনো নিজেকে আর দোষারোপ করা শুরু করে যে এসব কিছু আমারই ভুল ছিল। যদি আমি ওই দিন কিয়োমেটোকে বাইরে আসার জন্য বলতাম না তাহলে এসব কিছু হতো না। আমার কারণে তার মৃত্যু হয়েছে। এসব চিন্তা করতে করতে সে আবার কান্না শুরু করে। সে তার আলাদা কল্পনার জগতে চলে যায়, যেখানে সে কল্পনা করে ওই দিন যখন সে প্রথম কিয়োমেটোর বাসায় যায় তখন সে বাইরে এসো না এরকম কিছু একটা এঁকেছিল, যার কারণে কিয়োমেটো কখনো বাইরেই আসে নাই। সে বাইরের দুনিয়া কোনোদিন দেখে না। সে তার রুমে একা একা শুধু আঁকাআঁকি করতে থাকে। কিন্তু এখন আর এসব চিন্তা করে কি হবে, কারণ যা হওয়ার তা তো হয়ে গেছে। সামনে সে আরও চিন্তা করে, যদিও বা ভবিষ্যতে সে আর্ট স্কুলে ভর্তি হতো, তো যেদিন ওই কিলার আর্ট স্কুলের আক্রমণ করে সেদিন সে স্কুলে গিয়ে কিয়োমেটোকে বাঁচিয়ে ফেলতো। আর তাকে বাঁচাতে গিয়ে ফুজিনো কিছুটা আহত হতো, আর কিয়োমেটো তাকে বাঁচানোর জন্য ফুজিনোকে ধন্যবাদ জানাতো। আর এখানে যা কিছু হচ্ছে তা সব কিছুই ছিল ফুজিনোর কল্পনা। সে শুধু চিন্তা করছে, ইস, যদি আমি এমন করতাম তাহলে আজকে কিয়োমেটো জীবিত থাকতো। সামনে সে আরও কল্পনা করে। ধন্যবাদ বলার পর কিয়োমেটো তার কাছে ফোন নাম্বার চাইতো। আর যখন সে তার নাম বলতো তখন কিয়োমেটোর মনে পড়তো তার স্কুলের দিনগুলোতে ফুজিনো নামে একটি মেয়ে ছিল যে মাঙ্গা আঁকতো, যেগুলো সে ছোটবেলায় পড়তো। আর এভাবেই তারা দুজন আবার মাঙ্গার মাধ্যমে বন্ধু হয়ে যেত। ফুজিনো কিয়োমেটোকে আবার তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতো। তারপর তারা দুইজন আবার মাঙ্গা আঁকা শুরু করতো। কিন্তু এই সব কিছুই শুধু তার কল্পনাতে সম্ভব, কারণ কিয়োমেটো আর এই পৃথিবীতে নেই এবং কোনো কিছুর বিনিময়ে তাকে ফিরিয়ে আনা সম্ভব না। এত সব কিছু চিন্তা করে ফুজিনো আবার কান্না করা শুরু করে, কিন্তু তারপর সে বাস্তবতা মেনে নেয়। তারপর সে আবার মাঙ্গা আঁকা শুরু করে। আর এর সাথেই এই মুভিটি শেষ হয়ে যায়। গল্পটি থেকে আমরা শিখতে পারি কিভাবে একটি সিদ্ধান্তের প্রতি অনুশোচনা মানসিক শান্তিকে ধ্বংস করতে পারে। আর জীবনে আমাদের দেওয়া কিছু উপদেশ যেভাবে কারো উপকার করতে পারে, ঠিক তেমনি ভাগ্যক্রমে তার ক্ষতির কারণও হতে পারে। আর এরই নাম জীবন। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি এমন আরও গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে। Hey ho.